আজকে আমাদের যে ক্লাসটা ওটা মূলত একটু থিওরিটিক্যাল হবে এবং শর্ট আর কি, বেশি বড় হবে না। থিওরিটিক্যাল বলতে আমাদের কয়েকটা টার্মের সাথে পরিচিত হবে যেগুলো আমরা নেক্সট ডেটে ম্যাথ ম্যাথ করবো আর কি, ওগুলা কাজ লাগবে, ওগুলা সম্বন্ধে মানে একটু ক্লিয়ার থাকছে। তো প্রথমে আমরা যেটা আজকে পড়বো সেটা হলো ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ এটা কি জিনিস? ওয়েভ ফ্রন্ট হলো যে আমরা আমাদের কাছে যদি কোনো একটা উৎস থাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বা যে কোনো একটা ওয়েভ, আপাতত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই বাদ দিয়ে দাও, যে কোনো একটা যদি উৎস থাকে ওয়েভের, তাহলে আমরা জানি ওই উৎস থেকে চারপাশ থেকে ওয়েভ গুলো প্রোপাগেট করে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা যদি কি করি, ওই যতগুলো ওয়েভ বের হবে সবগুলোর যদি সমদশা সম্পূর্ণ যেই ইয়াগুলো আছে, পয়েন্ট গুলো আছে, সেগুলো যদি কানেক্ট করি, তাহলে আমরা একটা তল পাবো, একটা সঞ্চার পথ। ওইটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এখন এটা আপাতত হয়তো বুঝতে পারতেছো না, তাহলে আপাতত ধরে নাও ওয়েভ ফ্রন্ট হলো একটা সঞ্চার পথ। সঞ্চার পথ মানে কি, যে অনেকগুলো পয়েন্ট থাকবে যেগুলোকে কানেক্ট করলে একটা কিছু আমরা জ্যামিতিক চিত্র পাবো। ঠিক আছে, তাহলে ধরো আমার এটা একটা সোর্স, ধরো এটা একটা বাল্ব, তাহলে এই বাল্বের চারপাশ থেকে অনেকগুলা ওয়েভ বের হবে। মানে লাইট, লাইটটাকে তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে চিনছি। তো ধরো এরকম করে বের হলো, তো এরকম তো অনেকগুলাই হবে। আমি এরকম করে ধরছি, তাই না? এরকম হলো। তো এখন আমি কি করলাম, আমি সমদশা সম্পূর্ণ যেই ইয়াগুলো আছে, মানে সবার সৃষ্টি তো এখান থেকে। তো ধরো এখান থেকে আহ কিছুটা দূরত্বে যায় এই কোণাটা আমি পাইলাম। আমি আসলে একটা আগে কাজ করে ফেলি। আমি তো চিত্র অত ভালো করে আঁকাইতে পারিনি। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে এদের অরিজিনটা সেম, ওই ইয়াটা উৎসটা সেম আছে। তো কিছু সময় পর, ধরো ডেল সময় পর সবার যেই এই কোণাটা, এই ওয়েভটার এই দশা, 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 এগুলো এক হয়ে গেল। ঠিক আছে, মানে একই। সো এই দশা সম্পূর্ণ, একই দশা সম্পূর্ণ এই যে পয়েন্ট গুলো যদি কানেক্ট করে দিই, তাহলে যে একটা চিত্র পাইলাম না, এটা কি পাইলাম? একটা বৃত্ত। তাহলে এটাই হচ্ছে আমাদের ওয়েভ। এখন তুমি চিন্তা করো, তুমি যখন একটা লাইট সোর্স নাও, তখন চারপাশ থেকে তো ওয়েভ গুলা প্রোপাগেট করা শুরু করে, মানে 3D হয় ব্যাপারটা। আমি তো এটা 2D হয়েছে আমার। তো ব্যাপারটা কি 3D হয় না? 3D হলে এরকম সমদশার সম্পূর্ণ কোণা তুমি একটা পুরা সারফেস জুড়ে পাবা, তাই না? মানে হলো এরকম একটা তুমি সারফেস পাই যাবে। এই জন্য ওয়েব ফ্রন্টটাকে আমরা তল হিসেবেই চিন্তা করি। মানে এই যে এটা একটা গোলক হলো, তো এই গোলকের এরকম করে ওয়েভ গুলো যখন বের হবে, তো এই সমদশা সম্পূর্ণ যেই ইয়াগুলো আছে, কোণাগুলো আছে, এইগুলো সব একই আর কি, এই তলটার উপরে। মানে জিনিসটা কি অল্প একটু ক্লিয়ার হলো? অল্প বিস্তর। আমরা একটু অ্যানিমেশন দেখবো, তাহলে হয়তো আরো বেশি ক্লিয়ার হবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। বা আমি যদি তোমাকে একদম ইয়াতে বুঝাই, মানে ধরো তোমার যে লাইট গুলা বা ওয়েভ গুলা এইভাবে প্রপাগেট করতেছে একদম সোজা। হ্যাঁ, রেকর্ড অন করা আছে। হুম, এটাই হবে। এরকম ব্যাপার। তাহলে এই যে সমদশা সম্পূর্ণ যে কোণাগুলো আছে, যেমন এইটা আর এইটা সেম, এইটা আর এইটা সেম, মানে একই দশা আর কি এদের। মানে দুইটা ওয়েভের একই দশা এই কোণাগুলো। তো এগুলাকে যদি কানেক্ট করে দিই, তাহলে যে ইয়াটা পাবো, মানে চিত্রটা পাবো, ওটাই হচ্ছে ওয়েভ ফ্রন্ট। যেমন এইটা, এই লাইনটা, তাহলে এখানে ওয়েভ ফ্রন্ট, এই লাইনগুলো। হ্যাঁ, বলো।
হুম, হুম, হুম। তুমি চিন্তা করো না। তুমি ধরে নাও তুমি যদি একটা লাইট রাখো, ওইটা চারপাশ থেকে তো আলোটা মানে ছড়ায় থাকে। তো মানে চারপাশ থেকে তাইলে তোমার ওয়েভ গুলা বের হবে। তুমি যেটা বলতেছো একদম কি টর্চের মতো হবে নাকি ব্যাপারটা? যে একদিকে খালি ইয়াগুলো হবে। ব্যাপারটা ওরকম না। মানে হ্যাঁ, হ্যাঁ সূর্য তো ওর চারপাশে আলো দিবে। কিন্তু এখন ওই জিনিসটা গুলোকে ওইটা নিয়ে আসতেছি আমি। যেটা প্রশ্ন করলে ওইটা আমি আসতেছি। তার আগে সংজ্ঞাটা দিয়ে দিই তোমার। হচ্ছে ইয়ার সংজ্ঞাটা কি? তরঙ্গমুখের সংজ্ঞাটা কি? এটাকে বাংলাতে তরঙ্গমুখ বলে। সংজ্ঞাটা হলো এই যে এটা। যে তরঙ্গে অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে তাকে তরঙ্গমুখ বলে। যেকোনো সময় একই দশা থাকা বিন্দুগুলো যে রেখা বা তলের উপর অবস্থিত তাকে তরঙ্গমুখ বলে। এই এই ইয়াটা কি ক্লিয়ার হইছে? মানে সংজ্ঞাটা? এই যে এখানে আরেকটা চিত্র দেখো। এই যে এই অনেকগুলো তরঙ্গ আছে না? ধরো এই প্রত্যেকটা তরঙ্গ একটা কোনো সোর্স থেকে তৈরি হয়েছে। এখন এই তরঙ্গগুলোর যে সেম দশা, যেমন ধরে নাও আমরা কি তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত এগুলো তো জানি নাকি? তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত এগুলো তো আইডেন্টিফাই করতেই পারো। তো দেখো ওই যে সবার তরঙ্গ শীর্ষ গুলো যদি অ্যাড করে দিই ওগুলো তো একই দশা আছে। তাহলে এটা একটা ওয়েভ ফ্রন্ট। এই যে এটা, এই যে এটা, এই যে এটা ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা চাইলে এই যে তরঙ্গ পাত গুলোকেও একসাথে কানেক্ট করে দিতাম, তাহলে ওটাও একটা তরঙ্গ কি বলে ওয়েভ ফ্রন্ট হইতো, এরকম আর কি। বুঝাতে পারছি? ব্যাপারটা হলো যে ওই একই দশা সম্পূর্ণ অ কণাগুলো যদি আমি এড করে দিই তাহলে হচ্ছে যেই চিত্রটা পাবো ওটাই হচ্ছে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে? এখন তোমার যেটা বললা যে এই যে ইয়াটা যে কিভাবে বের হয় আরকি ইয়াটা। তো এখন ধরো আমরা একটা চিত্র কল্পনা করতে পারি এরকম। এরকম যে এইটা তোমার সোর্স। ধরো যে এটা তোমার বাল্বটা আরকি। তো এখন এই বাল্বটা থেকে যে তরঙ্গগুলো মানে তরঙ্গ আমি যদি তরঙ্গ মুখগুলো আঁকি তাহলে ধরো এরকম হবে আরকি। বুঝাতে পারছি? এরকম হবে তরঙ্গ মুখগুলো। এখন তুমি যদি এটা একদম অসীম পর্যন্ত নিয়ে যাই আরকি, মানে এরকম করে করে আরো এরকম করে করতে থাকি, তাহলে এইগুলা দেখো একটু সমান্তরাল হওয়া শুরু করতেছে আরকি। তো ওগুলা তখন দেখতে এরকম হবে আরকি তুমি যদি দেখো। এই তাহলে তোমার যে তরঙ্গ মুখটা ওটা ২ রকম হতে পারে। মানে কাছাকাছি যদি রাখি, মানে আমি যদি সোর্স এর কাছাকাছি যাই, আ ওটা হচ্ছে আমার কাছে গোলাকার মনে হচ্ছে তরঙ্গ মুখগুলো। গোলাকার। একদম যদি আমি একদম অনেক দূরে যাই উৎস থেকে, মানে আমি যে সোর্সটা সেখান থেকে অনেক দূরে আছি, তাহলে তরঙ্গ মুখগুলো একদম সমতল মনে হবে আমার কাছে। সমতল তরঙ্গ। ঠিক আছে? এজন্য তরঙ্গ মুখকে আমরা ২ ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি গোলকীয়, আরেকটাকে আমরা বলি কি আ আ সমতল। গোলকীয় এবং সমতল। ঠিক আছে? এটার ইয়াটা তোমাদের বইয়ে আছে সুন্দর করে লেখা। কি বলছে? যে এই যে সঞ্চার পথটা যদি কি হয় আ গোলকীয় হয় তাহলে গোলকীয় তরঙ্গমুখ, আর সঞ্চার পথটা যদি কি হয়? সঞ্চার পথটা যদি ওই যেটা আমি চিত্র আগে দেখালাম ওইটাই বলছে। ঠিক আছে? যদি গোলকীয় হয় তাহলে এটা, আর ওটা হচ্ছে এটা। তো এটা মূলত যদি তুমি গোলক আমি আসলে ইয়া গোলাকার না দিয়ে এটা দিব হচ্ছে গোলকা গোলকাকার। মানে হচ্ছে স্ফেরিক্যাল হবে। ইংরেজিতে আমি যদি বলি স্ফেরিক্যাল।
স্ফেরিক্যাল, আর আর এটাতে হচ্ছে প্লেন। প্লেন এটা, ঠিক না? স্ফেরিক্যাল হবে এরকম ব্যাপারটা। তো আর এটা সমতল বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে আমি যখন ওয়েভ গুলা দেখো, তুমি যদি 2D তে চিন্তা করো, মনে করো যে একটা তলে তোমার হচ্ছে তরঙ্গগুলা হিট করতেছে, তাহলে তখন এটা একটা তল পাবা না? একটা সারফেসের মতো পাবা, এই যে এরকম হবে ব্যাপারটা। তো এই তলে অবস্থিত প্রত্যেকটা যেই কণাগুলো থাকবে, সেই কণাগুলো সমদশা সম্পন্ন হবে আর কি। বিভিন্ন তরঙ্গের যে কণাগুলো থাকবে এগুলো সব সমদশা সম্পন্ন হবে। বুঝতে পারতেছো কি ব্যাপারটা? মানে আমরা আমাদের যে 2D সিস্টেম, এটা আমরা তো চিত্র একটা লাইনই আঁকতে পারবো। এই জন্য আমরা এইভাবে এটা আসলে কি, এটা আসলে স্ফেরিক্যাল, বাম পাশেরটা আর ডান পাশেরটা কি প্লেন। বুঝতে পারছি? কারণ তোমার তো তরঙ্গগুলো 2D তে এইভাবে দেখানো যাচ্ছে, 3D তে তো দেখতে পাচ্ছি। বুঝাইতে পারছি? এতটুকু কি বুঝছো? হুম, ঠিক আছে। তাহলে এইটা কেন দরকার? এইটা দরকার কারণ আমরা যখন এরপরে ব্যতিচার করব, তখন আমাদের এই তরঙ্গ মুখের একটু কনসেপ্টটা লাগবে। এবং হচ্ছে যখন আমরা আবার সামনে যে অপবর্তন করব, তখন আবার তরঙ্গ মুখের এই ব্যাপারটা লাগবে। তো তরঙ্গ মুখ নিয়ে বা ওয়েভফ্রন্ট নিয়ে আমাদের হাইগেনস এর একটা নীতি আছে, সেটা আমরা পড়বো একটু পরে। আবার তো আমি এই নিয়ে একটু বলতে চাচ্ছি যে, কি নিয়ে বলবো? সুপার পজিশন অফ ওয়েভস, উপরিপাতন। এটা নিয়ে একটু বলি। উপরিপাতন, দুইটা তরঙ্গের উপরিপাতন আমরা কিভাবে করবো, আচ্ছা ঠিক আছে। তো দেখো, আমাদের কাছে ধরো দুইটা তরঙ্গ আছে, একটা হচ্ছে এরকম, যে এটা এরকম, আর আরেকটা তরঙ্গ আছে অলমোস্ট সিমিলার টাইপের, ধরো একই অ্যামপ্লিটিউডের, ওটা হচ্ছে এরকম। ধরো এটাই, এটাই এখানে নিয়ে আসি, ঠিক আছে। তো এটা হচ্ছে আলাদা, আমরা একটু আলাদা এরকম। তো দুইটা তরঙ্গ ধরো তোমার হচ্ছে কি হচ্ছে, ট্রাভেল করতেছে একই, একদম একই। ওদের বিস্তার ধরো সমান, ঠিক আছে। আহ তো এইটা ধরে ধরে নিলাম আমরা হচ্ছে ওয়াই 1 তরঙ্গ, আর এটা হচ্ছে ওয়াই 2 তরঙ্গ। এখন এই ওয়াই 1 আর ওয়াই 2 তরঙ্গ যখন একসাথে হবে, মানে স্পেসের মধ্যে যখন একসাথে হবে, তখন এরা একটার উপর আরেকটা উপরিপাতন করবে, ঠিক আছে। তো উপরিপাতনটা হবে এরকম আর কি। এই এটা এটা যেটা পাইলাম, এটা ওয়াই ধরো, ওয়াই হচ্ছে ওয়াই 1 যোগ ওয়াই 2, ঠিক আছে। ওয়াই হবে ওয়াই 1 যোগ ওয়াই 2। তো এইটা যেটা বললাম, এটাকে আমরা বলবো কি বলে, কনস্ট্রাকটিভ। এই উপরিপাতনটা হবে আমাদের কনস্ট্রাকটিভ। আর আরেকটা উপরিপাতন আমরা পড়বো, সেটা হবে ডিস্ট্রাকটিভ। এখন এটা হইতেছে এটা কি?
যে ধরো আমাদের যে ইয়াটা আছে মানে আমরা কি জানি তরঙ্গ কোনো একটা মাধ্যমে ট্রাভেল করে, তাই না? তো ধরো একটা তরঙ্গ আহ, আমরা ধরলাম যে পানির কথাই চিন্তা করো, যে পানিতে আমরা কি করছি একটা তরঙ্গ সৃষ্টি করলাম, তখন পানির কণাগুলোর দিয়ে তরঙ্গটা ট্রাভেল করবে। তো পানির কণাগুলো তো ওখানে থাকবে, যেটা আমরা পড়লাম ওয়েভের ইয়া অনুযায়ী, যে মাধ্যমের কণাগুলো চেঞ্জ হয় না, ইয়া ওগুলা নিজের জায়গায় ইয়া হয়ে অসিলেট হয়ে তরঙ্গটাকে সামনে নিয়ে যায়। তা ধরো একটা তরঙ্গ মাধ্যমে তরঙ্গটা তো মাধ্যমে দিয়ে যাইতে, তো আমি কি করলাম, একই সাথে দুইটা তরঙ্গ সৃষ্টি করছি একই মাধ্যমে। তো মাধ্যমের কণাগুলো তো ফিক্সড, একই কণা। সো একই কণা একটা সময় পাইলো ওই ওয়াই 1 তরঙ্গটা, আরেকটা সময় পাইলো ওয়াই 2 তরঙ্গটা। তখন কি হবে, ও ওর উপর দিয়ে দুইটা তরঙ্গ চলে গেছে। তো এখন ও এটা একটা রেজাল্ট দিবে। তো যদি দুইটা তরঙ্গ এইভাবে হয়, মানে ইয়াগুলা মানে দশাগুলা যদি এরকম হয়, তাহলে যে রেজাল্টেন্ট দশাটা পাবা না, সেটা হচ্ছে এরকম হবে যে অ্যামপ্লিটিউডটা বাড়ে যাবে। ঠিক আছে, ওয়াই 1 যোগ ওয়াই 2 হবে। বুঝতে পারছো? এবং এইটাকে আমরা বলতেছি, হ্যাঁ, মার্চ বলতে আহ মানে দুই, হুম, মানে ধরো এইটা ধরো একটা কোণা, একটা মাধ্যম, এই দিক থেকে একটা ওয়েভ আসতেছে, হ্যাঁ, এই মাধ্যমে এই দিক থেকে আরেকটা ওয়েভ আসতেছে, এটা ওয়াই 1 আর এটা ওয়াই 2, বুঝছো? তো এখন হচ্ছে এই এটা একটা কোণা, এর উপর দিয়ে এই ওয়াই 1ও আসছে ওয়াই 2 আসছে, সো এর যে রেজাল্ট একটা আসবে সেটা হবে এরকম আর কি। এবং সেটা এই দুটো যোগফল হবে ওয়াই 1 যোগ ওয়াই 2 আর কি। এবং এটা ন্যাচারাল একটা ফিনোমেন, মানে এই দুইটা মিলে এই থার্ড যেই তরঙ্গটা সেটা সৃষ্টি করবে আর কি। ঠিক আছে, তো এই যে এটাকে আমরা বলতেছি যে উম, এই জিনিসটাকে বলা হচ্ছে ব্যতিচার। ব্যতিচার আমরা পড়বো একটু পরে, ব্যতিচার। সো এইটাকে আমরা বলবো, আপাতত নামটা লিখে রাখি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। মানে তুমি কি এটা বুঝছো না যে এই দুইটা আসলে দুইটা মার্চ হয়ে বড় একটা মানে ইন্টারফারেন্স হবে আর কি এই দুইটার মধ্যে, সরি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, অর্থাৎ অ্যামপ্লিটিউড গুলো দুইটারে বাড়ে যাবে, বাড়ে এরকম একটা তরঙ্গ সৃষ্টি করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি এই পরেরটাতে যাই, পরেরটা হলো ধরো আমাদের যে তরঙ্গ এটা আছে, এটা এরকম আছে একটা, এরকম ধরলাম। আর আরেকটা যেটা আছে ওটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই দুইটার যে রেজাল্টটা, অ্যাড হয়েছিল, আচ্ছা আমি তো ইয়া দিইনি, না না ওপেন করা নাই তো, এখন রাখছি আর কি। দেখি ওকে বলি। কোথায় আসতেছে দাঁড়াও তো। তো আমি কি তাহলে আরেকবার রিভিউ দিয়ে দিব নাকি, আইসা? আচ্ছা ঠিক আছে।
আমরা কোথায় ছিলাম? আমরা প্রথমে ওয়েভ ফ্রন্ট করতেছিলাম। ওয়েভ ফ্রন্ট করার সময় আমরা দেখতেছিলাম যে আহ ওয়েভ ফ্রন্ট কাকে বলে। তো আমি বলছিলাম ওয়েভ ফ্রন্ট হলো একটা সঞ্চার পথ, ঠিক আছে? তো আমরা একটা উৎস থেকে যদি অনেকগুলো তরঙ্গের সৃষ্টি হয়, তো আমরা ওই প্রত্যেকটা তরঙ্গের যদি সমদশা সম্পন্ন কণাগুলা আহ কে অ্যাড করি, তাহলে যে সঞ্চার পথটা পাই সেটা হয় একটা ওয়েভ ফ্রন্ট। তো আমাদের যদি উৎসটা এইভাবে থাকে, এই যে এটার মতো করে, তাহলে দেখো আমরা যদি সমদর্শ সম্পন্ন কণাগুলো অ্যাড করি, তাহলে আমরা একটা বৃত্তের মতো জিনিস পাচ্ছি, তাই না? তো এটা 2D তে হলো। আমরা যদি 3D তে চিন্তা করি, তাহলে আমরা আসলে সঞ্চারপথটা একটা সারফেস পাবো। কারণ ওই কণাটা ওই উৎসটা থেকে যেই তরঙ্গগুলো সৃষ্টি হবে ওগুলো তো চারপাশে ছড়ায় থাকবে। তো প্রত্যেকটা তরঙ্গের যদি সমদর্শ কণাগুলো এড করা শুরু করো, তাহলে তুমি একটা সারফেস পাবা, একটা ফুটবলের মতো বা একটা গোলকীয় তল পাবা, ঠিক আছে? আর তোমার যদি তরঙ্গগুলো এইভাবে হয় আর কি, একদম এরকম করে ট্রাভেল করে, ঠিক আছে? মানে একটার উপর একটা সমান্তরাল যদি ধরি, তাহলে যদি সমদর্শ কণাগুলো এড করি, তাহলে একটা তলের মানে আমরা একটা তল পাবো বা একটা লাইনের মতো পাবো। তো ওইটাই আমরা দেখতেছিলাম, এই সংজ্ঞাটা দেওয়া আছে যে তরঙ্গ বিস্তৃত সমদর্শ কণাগুলো যে তলে অবস্থান করবে তাকে তরঙ্গমুখ বলা হবে। যেমন এই চিত্রের মধ্যে যে কালো যে লাইনগুলো দেখতেছো এগুলো প্রত্যেকটা একটা ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? এরপর আমরা দেখলাম যে ওয়েভ ফ্রন্ট দুই রকম হইতে পারে, একটা হচ্ছে গোলাকার আর একটা হলো সমতলীয় বা সমতল তরঙ্গ আর কি, বা প্লেনার। তো ওয়েভ ফ্রন্ট গুলো দেখতে যদি গোলাকার হয় বা স্ফেরিক্যাল হয়, তাহলে সেটা হবে গোলকীয়। আর যদি এরকম সমতলের মতো হয় তাহলে হবে তোমার ইয়া প্লেনার। তো কি হবে, আমরা যদি কোনো একটা উৎসের কাছাকাছি তরঙ্গ মুখগুলোর দিকে তাকাই, তাহলে আমরা ওগুলো একটু গোলাকার বা স্ফেরিক্যাল টাইপের দেখতে পাবো। কিন্তু আমরা যদি উৎস থেকে অনেক দূরে যাই, যেরকম সূর্য থেকে আমাদের এখানে আলো আসতেছে, তখন সেগুলোকে মনে হবে এই যে এগুলো বাড়াতে শুরু করলে দেখবা যে এগুলো আহ একটা লাইনের মতো দেখাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য এটা সমতল আর এটা হচ্ছে গোলাকার। তো আসলে যেটা হয়, এটা আমি 3D তে তোমাকে চিন্তা করতে হবে ব্যাপারটা। তো এইটা আসলে স্ফেরিক্যাল হবে, স্ফেরিক্যাল। আর এইটা হবে তোমার সমতলীয়, মানে একটু তল আর কি এটা। এই যে তোমাকে চিন্তা করতে হবে যে এরকম যে ওয়েভ গুলা আহ, মানে সমান্তরাল যদি চিন্তা করো, তো দুইটা তো ওয়েভ থাকে না। মানে আমি যদি কিভাবে বোঝাবো, এরকম যদি চিন্তা করো, এটা একটা তল, এই তলে অনেকগুলো এইভাবে ওয়েভ আসতেছে। এই প্রত্যেকটা ওয়েভের এই তলের উপর যদি আমি পয়েন্ট গুলো নিই, তাহলে প্রত্যেকটা ওয়েভের যে কণাগুলো পাবো ওগুলো সবাই সেম দশা সম্পন্ন হবে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জন্য এটা বলা হচ্ছে সমতলীয়। এরপর কি, এরপর আমরা সুপারপজিশন অফ ওয়েভ বা উপরিপাতন করতেছিলাম, ঠিক আছে? তো ইন্টার আমরা এরপরে মানে সুপারপজিশন ওয়েভস মানে ওয়েভ গুলো কিভাবে একটা উপর আরেকটা ইম্পোজ হয়, মানে উপরিপাতন ঘটে ওটা দেখতেছি। তো একটা হইতে পারে ধ্বংসাত্মক উপরিপাতন। তো আপাতত এটার নাম আমি একটা কাজ করি, এটা ইন্টারফারেন্স না দিয়ে উপরিপাতন নিয়ে লিখে দিই, যে কনস্ট্রাকটিভ সুপারপজিশন, এটা লিখে দিই। এরপরে তখন আমরা ইন্টারফারেন্সটা করবো। হ্যাঁ, তুমি একটু রেকর্ড দেখে নিও। এখানে আরো কিছু বলছিলাম আমি, যে এই ধরো যদি এইভাবে থাকে আর কি, মানে দুইটা ওয়েভ, এই ধরো Y1 একটা ওয়েভ, Y2 আরেকটা ওয়েভ, এবং ওগুলা যদি এইরকম ভাবে থাকে, অর্থাৎ ওদের যে শীর্ষগুলা এবং এই যে তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত যেগুলো বলতেছি, কিংবা ওদের যে ইয়াটা কি বলে, এখানে তো একটু আমাকে বলতে পারবা যে এদের মধ্যে দশা পার্থক্য কত এখানে? অন্য Y1 এবং Y2 এর মধ্যে দশা পার্থক্য? তোমরা কি বলতে পারো, মানে তরঙ্গ দেখে কি বলতে পারো যে দশা পার্থক্য বেশি হবে নাকি কম হবে?
দশা পার্থক্য কিভাবে মেজার করে বলো দি? এইটা আমি দুইটার অরিজিন ধরছি, ঠিক আছে? 0 0, এটাও 0 0। তো দুইটা তো একই ইয়া থেকে সৃষ্টি হয়েছে, এদের মধ্যে কিন্তু কোনো দশা পার্থক্য নেই। এইটা হলো দশা পার্থক্য 0, ঠিক আছে? এটা হলো দশা পার্থক্য 0। অর্থাৎ দুইটা দেখো এই যে শূন্য থেকে স্টার্ট হয়েছে এইভাবে, ঠিক আছে? তো দশা পার্থক্য এখানে দুইজনের শূন্য। এটা বুঝলাম কিভাবে যে দশা পার্থক্য শূন্য? এটা বলতে পারবা? কোনকে বোঝায়? যেমন ধরো আমি তোমাকে বলো, যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে দুজনের সৃষ্টি এখান থেকে, আমি তোমাকে বলি ধরো এখানে এইখানে দশা কত, এইটা কোন দশা বলতো? এটা কি পাই বলি না? পাই। তারপর এটা কি 2 পাই, ঠিক আছে তো নাকি? এটা কি পাই/2 নাকি? আর এটা কি 3 পাই/2, ঠিক আছে? ঠিক আছে তো? তো এইটা আমরা এটাও একই পাই/2 পাই, এটা ধরো 2 পাই। তো আমি যেভাবে তরঙ্গটা দুইটাই নিছি, ওখানে আমি দুজনের অরিজিনটা আমি সেম নিছি, এই যে 0 0 পয়েন্ট, এবং দুজনের ওই একই ইয়া থেকে, মানে চিত্র দেখে বোঝা যাচ্ছে না যে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট তো একই দশায় আছে। একই দশা মানে এই এতটুকু তো দুজনের জন্য সেম। তো এই জন্য এরা আসলে একই দশা, বুঝছো? মানে দুজনের সৃষ্টিটা একই থেকে হয়েছে। এখন তাহলে সমদশা যদি না হয় তাহলে অন্য দশা হলে তাহলে কিভাবে আঁকতাম? সেটা চিত্রটা হচ্ছে এই যে এটাই। এই দুজনের মধ্যে কিন্তু একটা দশা পার্থক্য আছে, বলতে পারবা সেটা কত? এইখানে দশা পার্থক্য কত? এখানে দশা পার্থক্য শূন্য, কোনো দশা পার্থক্য নাই। এইখানে দশা পার্থক্য, এখানে দশা পার্থক্য কিন্তু 2 পাই, ঠিক আছে? এই দুজনকার মধ্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই। এটা কিভাবে বুঝলাম যে এই দুজনের মধ্যে দশা পার্থক্য 2 পাই, তাই না? এটাও তো একটা ব্যাপার যে দশা পার্থক্য এখানে 2 পাই কিভাবে বুঝলাম, আর এখানে যে 0 হবে এখানে কিভাবে বুঝলাম? তো এটা কিভাবে বুঝাবো? দাও, আমি এখানে 2 পাই তো না, একটু ভুল বললাম, এখানে হবে পাই। এখানে দশা পার্থক্য হচ্ছে পাই। দেখো এই যে দেখো এটা তো আমরা জানি 0 হয়, এটা পাই/2 হয়, এটা হচ্ছে পাই হয়, আর এখানে হচ্ছে 3 পাই/2, এখানে 2 পাই হয়। তো এই এটার যে শুরুটা এটা এখান থেকে হয়েছে, মানে এর যে পাই পজিশন সেখান থেকে এর শুরুটা হয়েছে, বুঝছো? তোমার বোঝা লাগবে যে এটার সাথে এটা যদি তুলনা করি, এর পাই পজিশন থেকে এটার এই স্টার্টটা হয়েছে। তো এই দুজনের মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই হবে। এটা যদি ওমেগা 1 ধরো, এটা যদি সরি ওয়াই 1 ধরো, এটা যদি ওয়াই 2 ধরো, তো ওয়াই 1 এবং ওয়াই 2 এর মধ্যে দশা পার্থক্য হবে পাই। কারণ ওয়াই 1 এ যেই কণাটা পাই পজিশনে যেই ইয়াটা করতো, মানে যেই দশা হইতো, এখানে ওই দশাটা শুরুতে হয়ে গেছে। সো এই জন্য পাই। বুঝাতে পারছি? দশা পার্থক্য দুজনকার মধ্যে পাই হবে। তো ধরো আমি যদি আরেকটা কোণ আঁকতাম এরকম, এরকম হলো, ধরো এরকম হতো। এই এইটা ধরো ওয়াই 3 আর ওয়াই 1 এর মধ্যে দশা পার্থক্য কত বলতে পারবা? পাই/2। এটা কিভাবে বুঝলা? এই যে এর এই এই পাই/2 টা যে কোণায়, মানে কি বলে, এই কোণাটা পাই/2 তে ইয়া হয়েছে না, এই দশা সম্পূর্ণ হয়েছে, সেই দশাটা এর শুরুতেই আছে। তো এখান থেকে বুঝতে পারলাম যে এই দুজনের দশা পার্থক্য হবে পাই/2, ঠিক আছে? এইটা আর কি, এভাবে দেখে বোঝা যায় আর কি।
এইখানে তাহলে দশা পার্থক্য দুজনে দুজনের যে স্টার্টিং পয়েন্টটা একই দশা, 0 0 এরকম করে তৈরি হচ্ছে। তো এখানে দশা পার্থক্য শূন্য, তার মানে দশা পার্থক্য যদি শূন্য হয় তাহলে আহ, যেটা আমরা দেখতেছি যে ওদের মধ্যে যে ইয়াটা হবে পরিবর্তনটা হবে এটা হবে গঠনমূলক, অর্থাৎ একটার অ্যাম্পলিটিউড একটা অ্যাম্পলিটিউড মিলে একটা বড় অ্যাম্পলিটিউড তৈরি করবে। ঠিক আছে, দুজনের অ্যাম্পলিটিউড গুলো যোগ হবে। আর এইখানে যেটা হবে, দুজনের দশা পার্থক্য যে পাই, তাহলে এই দুইটা এখানে যখন উপরিপাতন ঘটবে তখন আসলে এখানে তুমি কিছুই পাবা না, এখানে এটাকে আমরা বলতেছি ডিস্ট্রাকটিভ উপরিপাতন, বা আমরা বলবো যে ধ্বংসাত্মক উপরিপাতন। বুঝছো? আর ওই যে মানে এই যে একটা অ্যানালজি আমি বললাম যে এখানে কি হচ্ছে ব্যাপারটা আসলে, ওটা হচ্ছে কিভাবে বলবো, মানে ধরো তোমার একটা মাধ্যম আছে, এই দুটো আমি যদি একটু এক্সপ্লেন করি, ধরো তোমার একটা মাধ্যম আছে, ধরো পানি। তো পানিতে তুমি যদি আহ আন্দোলন সৃষ্টি করে একটা, মানে একটা আন্দোলন সৃষ্টি করলা, তো এটা একটা ওয়েভ হিসেবে পানিতে প্রভাবিত করবে। তো তুমি সাডেনলি তার পাশে আরেকটা আন্দোলন সৃষ্টি করলা, মানে আরেকটা তরঙ্গ সৃষ্টি করলা, তো তখন ওটাও তো ওই একই মাধ্যম দিয়ে প্রপাগেট করবে। তো যখন ওই দুইটা তরঙ্গ মানে এরকম ভাবে থাকবে, এই যে এরকম ভাবে থাকবে, তখন ওদের মধ্যে যেই ওই ইয়াটা মানে ঘটনাটা ঘটবে, ওটা হবে এই যে গঠনমূলক উপরিপাতন। আর যখন ওদের মধ্যে দেখবে যে এরকম আহ, কন্ডিশন দেখবে দেখবে তখন এই ধ্বংসাত্মক উপরিপাতন ঘটবে। মানে ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা এরকম হবে। মানে এটা হচ্ছে মনে হইতে পারে যে এখানে তাহলে আহ এই যে একটা আমি দাঁড়াও ইয়া দিয়ে দেখাই। এখানে তাহলে তোমাদের এটা মনে হতে পারে যে আচ্ছা তাহলে এখানে অ্যামপ্লিটিউড বাড়ে যাচ্ছে, তার মানে এখানে বোধহয় এনার্জি সৃষ্টি হলো, দুইটা এনার্জি যোগ হয়ে এনার্জি সৃষ্টি হলো। আর এখানে অ্যামপ্লিটিউড দুইটা কাট, মানে কি বলতে পারো, নালিফাই করে দিচ্ছে, এই জন্য বোধহয় এখানে এনার্জি ধ্বংস হলো। ব্যাপারটা হচ্ছে এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, যে এই ডিস্ট্রাকটিভ যে উপরিপাতনটা দেখতেছো, এখানে যে এনার্জিটা কমে গেছে, তো না এখানে তো আরো ওয়েভ পাচ্ছ না তুমি। এইটা আসলে তোমার এই কনস্ট্রাকটিভ যখন ইয়াটা হয়েছে, উপরিপাতনটা হয়েছে, এইখানে ইয়া হয়েছে, ট্রান্সপোর্ট হয়েছে, মানে এনার্জি ডিস্ট্রিবিউশন হয়েছে আর কি। বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ধরো এটা একটা কোণা, একটা ওই মাধ্যমের এটা একটা কোণা, এটা ধরো একটা ওয়েভ আমি জেনারেট করলাম, তখন কি করবে, ওই ওয়েভটার জন্য এই কোণাটা এরকম করে অসিলেট করবে। ঠিক আছে, এখন কি করলাম আমি, যে আরেকটা আমি ওয়েভ জেনারেট করছি, ফলে ওইটার জন্য এই কোণাটা এরকম অসিলেট করবে। এখন এর অসিলেশনটা তখন কি হবে, এই দুইটা কোণার সংমিশ্রণের জন্য এর অসিলেশনটা বাড়ে যাবে আর কি, এরকম এরকম হয়ে যাবে, অ্যামপ্লিটিউডটা বাড়ে যাবে। অর্থাৎ এখানে নতুন কিছু হয়নি, এই দুইটা তরঙ্গ যে এখানে আসছে এই এই কণাটার উপর, যে ওই দুইটা তরঙ্গের যে শক্তি যেভাবে ট্রান্সফার করতেছিল ওইটা মিলে নতুন আরেকটা তরঙ্গ সৃষ্টি করবে, যেটা একটু বেশি ইয়াতে মানে কি বলে, বেশি ইয়া দিয়ে অসিলেট করা শুরু করবে, বেশি বিস্তার। বুঝছো? এটাই হচ্ছে আর কি উপরিপাতনের ব্যাপার বা ব্যতিচারের ব্যাপারটা। ব্যতিচারে দেখবো আমরা ব্যাপারটা এরকম হয়। বুঝতে পারছি? হুম। আচ্ছা, আমরা এখন একটা ইয়া দেখতে পারি, এটা হচ্ছে কোনটা দেখবো, দাঁড়াও। আচ্ছা, দেখো তো এই ভিডিওটা কি দেখা যাচ্ছে?
মনে হয় না দেখা যাবে। মানে ভিডিওটা কি দেখা যাচ্ছে যেটা বলতে চাই। ভিডিওটা দেখতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, তাইলে দেখো এখানে কি বলছে যে wavefront is a set of location in a medium where the waves at the same phase. হ্যাঁ, ওই যে যেটা বললাম যে সঞ্চার পথ যেখানে ওয়েভ গুলা সেম ফেজে থাকবে। ঠিক আছে? এখন বলছে যে দিস কুড বি দ্য ক্রেস, মানে ক্রেস মানে হলো যে তরঙ্গ শীর্ষগুলোকে আমি যদি তরঙ্গ শীর্ষগুলো কিন্তু এক দশায় থাকতে পারে, তাই না? তরঙ্গ শীর্ষগুলো এক দশায় আছে, কিংবা ধরো তরঙ্গ পাতগুলা ট্রাফ মানে হলো তরঙ্গ পাত, মানে তরঙ্গের যে নিচটা থাকে সেগুলো সেম ফেজে থাকতে পারে, বা অন্য যে কোনো ফেজ থাকতে পারে, সেগুলোকে যদি অ্যাড করি তাহলে হচ্ছে আমরা ওয়েভ ফ্রন্ট গুলো পাই। এখন এখানে বলছে ওয়েভ ফর্মস আর ইউজফুল, হাবিজাবি যেটা বলছে the length between two lines on a wavefront is actually exactly one wavelength. এখন এটা কি বলছে এটা যদি একটু দেখি, ধরো এগুলো অনেকগুলো ওয়েভ, ঠিক আছে? তো এই ওয়েভ গুলো থেকে আমি যদি ওয়েভফ্রন্টটা পাইতে চাই তাহলে দেখবা এই যে যেই লাল দাগগুলা দেখতে পাচ্ছ এগুলো এক একটা ওয়েভফ্রন্ট আমরা যদি অ্যাড করা শুরু করে দিই আর কি। এখন দেখো আহ, এক তরঙ্গ শীর্ষ থেকে আরেক তরঙ্গ শীর্ষ, এটা কি একটা ওয়েভ লেন্থ না? তোমার মনে আছে যে এই যে এক তরঙ্গ শীর্ষ থেকে আরেক তরঙ্গ শীর্ষে যে এই দূরত্বটা এটা একটা ওয়েভ লেন্থ হয়, তাই কি না বলো? হুম, তো ওইটাই বলছে আর কি, যে আমরা যদি এরকম করে ওয়েভ লেন্থ গুলা নিই, এই ওয়েভ গুলা নিই, তাহলে আমরা লেন্থের সমান পাবো আর কি, ল্যামডা সমান পাবো। হলো এটা গেল। এরপর হচ্ছে আমাদের যে ওয়েভ ফর্মস ক্যান বি ডিফারেন্ট শেপস, যেটা বলা হলো তো গোলাকার হতে পারে, অথবা তোমার হচ্ছে কি এরকম লাইন থাকতে পারে, যেটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে? এখন এইখানে ওয়েভ ফ্রন্টের সাথে আমরা যে উপরিপাতনটা পড়লাম না, সেটার একটা সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা একটু তোমাকে বুঝতে হবে, কারণ এইটা দিয়ে আমি একটু পরে একটা কাজ করব। তো এটা যদি বুঝে যাও তাহলে আমার জন্য সহজ হবে ব্যাপারটা, এই জন্য আসলে এই ভিডিওটা এই পার্টটার জন্য রাখছিলাম। তো ইংরেজি এটা লাইনটা যদি আমি একটু পড়ি, কি বলছে যে ওয়েভ ফ্রন্টস ক্যান শো হোয়ার কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে উপরিপাতনটাই আর কি, ইন্টারফারেন্স কথাটা ইউজ করছে, আমি সুপারপজিশন ইউজ করছি। হোয়ার কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ ওয়েভস উইল অকার, এটা ওয়েভফ্রন্ট ডিসাইড করতে পারে কিভাবে? when two waves are perfectly in phase, একই ফেজে যখন থাকে, when the lines of their wavefronts overlap, মানে যখন তোমার হচ্ছে দুইটা ওয়েভ কি হয় একই ফেজে থাকে। আমরা কি দেখলাম যে কনস্ট্রাকটিভ কখন হচ্ছিল, যখন দশা পার্থক্য শূন্য। ঠিক আছে, দশা পার্থক্য যদি শূন্য হয় বা দুজনের যদি ফেজটা একই থাকে, ধরো দুইটার ফেজ হচ্ছে পাই একই, তখন ওরা কি করবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে, মানে অ্যামপ্লিটিউডটা বাড়ে যাবে। তো তখন কি হয়, তখন যে ওয়েভ ফ্রন্ট গুলো আছে না দুইটা ইয়ার তরঙ্গের, সেগুলো কি করে এই যে ওভারল্যাপ করে, একটার উপর আরেকটা ওভারল্যাপ করে। আবার কি বলছে যে when two waves are perfectly out of phase, মানে একই ফেজে নাই, তখন কি করবে, each line of one wave is in the exact center of the another wave, মানে হলো এরকম আর কি। আমি দেখাই দিই একটু দাঁড়াও। ধরো একটা ওয়েভ তোমার এরকম, বুঝছো? এটা খালি বোঝা যাচ্ছে না, না এটা, ধরো একটা হচ্ছে ওয়েভ এরকম, তো এটার ওয়েভ ফ্রন্ট গুলো যদি আঁকাই তাহলে এরকম এরকম পাবো, বুঝছো? আর আরেকটা তোমার ওয়েভ হচ্ছে এরকম এরকম, এটার ওয়েভ ফ্রন্ট গুলো যদি আঁকাই তাহলে এরকম হবে। তো কি হবে, যখন কনস্ট্রাকটিভ হবে না, যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, তখন এই যে ওয়েভ ফ্রন্ট গুলা একটার উপর আরেকটা ওভারল্যাপ করবে, এই যে একটার উপর আরেকটা ওভারল্যাপ করবে এরকম।
একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে যাবে। তাহলে তখন আমরা বুঝবো যে হ্যাঁ ওখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। আর যদি এরকম থাকে একটার পাশে আরেকটা হয়েছে যে এটা একটা ওয়েভ, ওই যে সবুজটার জন্য এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট গুলা, আর এই ওয়েভ ফ্রন্টের ঠিক মাঝে মাঝে নীল ওয়েভ ফ্রন্ট গুলো পাই। বলো, বলো। দেখা যাচ্ছিল না? আচ্ছা সমস্যা নেই, শুনছো তো নাকি? শুনলেই হলো। এখন দেখার আমি এমনি মানে কি হবে যে এখন কি দেখতে পাচ্ছ ডিসপ্লেটা? কি হলো? এই জন্য ভাবছিলাম যে একটু ডাউনলোড করে ফেলো। দাঁড়াও একটু দাঁড়াও। উম, দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে যখন তোমার দুইটা ওয়েভ ফ্রন্ট গুলা একটার উপর আরেকটা ওভারল্যাপ করবে, তখন তুমি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখবা দুইটা ওয়েভের মধ্যে। মানে ওয়েভ ফ্রন্ট দিয়ে যদি আমি কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ বুঝতেছি কখন হবে, তো ওয়েভ ফ্রন্ট গুলো যখন একটার উপর আরেকটা ওভারল্যাপ করবে তখন হবে কনস্ট্রাকটিভ। আর যখন একটার পাশে আরেকটা পাবা তখন হবে এটা ডিস্ট্রাকটিভ। কেন? এটাই আসলে এই ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছিলাম। যে দেখো যখন হচ্ছে একটার উপর আরেকটা কি হবে, আগে দেখো, এই যে একটার পাশে আরেকটা আছে, ঠিক আছে, ওভারলে করেন তখন দেখো তো এই যে নীল ওয়েভটা লাল ওয়েভটা দেখো তো কোন পজিশনে আছে। আমি যে ডিস্ট্রাকটিভ যখন আঁকতেছিলাম তখন ওরকম হয়েছে না যে এটার প্রথমটার তরঙ্গ শীর্ষটা পরেরটা তরঙ্গ পাতের সাথে, পরেরটা তরঙ্গ পাতটা তারপরটা তরঙ্গ শীর্ষের সাথে, যেরকম হলে তো আমরা দেখলাম ডিস্ট্রাকটিভ হয়। তো ডিস্ট্রাকটিভ হওয়ার সময় এই যে ইয়াগুলা দেখো ওয়েভ ফ্রন্ট গুলা সেগুলো একটার পাশে আরেকটা হয়ে আছে। বুঝাতে পারছি? তো এরকম যখন থাকবে তখন যাবে কি ডিস্ট্রাকটিভ। কিন্তু যদি ইনস্ট্রাকটিভ মানে কি হয় কনস্ট্রাকটিভ হয় তাহলে দেখবা যে ওভারল্যাপ দেখি এই যে এই পজিশনে কিন্তু দুইটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর মধ্যে যাবে। তখন দেখো এদের ওয়েভ ফ্রন্ট গুলা কি হয়েছে দেখো তো, একটার উপর একটা ওভারল্যাপ করছে। তাহলে ওয়েভ ফ্রন্ট দিয়ে যদি আমি কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ এর কথা বলি, যখন ওয়েভ ফ্রন্ট গুলা একটার উপর একটা ওভারল্যাপ করে তখন কি হয়, তখন হচ্ছে কনস্ট্রাকটিভ হয়। যখন একটা পাশে আরেকটা থাকে তখন সেটা কি হয়, ডিস্ট্রাকটিভ হয়। কনস্ট্রাকটিভ মানে কি অ্যামপ্লিটিউড বাড়ে যাওয়া, ডিস্ট্রাকটিভ মানে কি অ্যামপ্লিটিউড মানে শূন্য হয়ে যাওয়া, দুইটা মিলে শূন্য করে দেয়। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছো? হ্যাঁ। এখন এখানে এই জিনিসটা তো লাইন দিয়ে দেখলাম যে ওই যে যদি তরঙ্গ মুখ গুলা হয় লাইন, এখন কথা হলো যে যদি তরঙ্গ মুখ গুলা গোলকীয় হয় তাহলে ব্যাপারটা কিরকম হবে? তাহলে ব্যাপারটা হবে এরকম, দেখো যে এই নীলটা ধরো একটা সোর্স, সেখান থেকে নীলগুলো হচ্ছে একটা তরঙ্গ মুখ আমি আঁকছি, আর লালগুলো এক একটা তরঙ্গ মুখ আমি আঁকতেছি। এখন কি হবে যে ওগুলা প্রপাগেট করবে, মানে একটার সাথে আরেকটা এরকম করে মানে বাড়বে আর কি, যতগুলো আর কি আহ, এরকম করে আমি যদি আঁকানো শুরু করি, ঠিক আছে, এরকম হলো। তো এখন দেখো এইগুলো কিন্তু এক একটা তরঙ্গ মুখ, এই যে নীলগুলো এক একটা তরঙ্গ মুখ আর একটা হচ্ছে লালগুলো এক একটা তরঙ্গ মুখ। তো তুমি দেখো এখানে আমাকে বলতে পারবা কোথায় কোথায় তোমার এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে আর কোথায় কোথায় কনস্ট্রাকটিভ হবে? তো এখানে যেখানে তুমি দেখবা যে তোমার তরঙ্গ মুখগুলো ওভারল্যাপ করছে ওখানে ওখানে তুমি দেখবা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, আর যেখানে যেখানে তুমি দেখবা যে একটার পাশে আরেকটা আছে ওখানে হবে ডিস্ট্রাকটিভ। দেখো ওই পয়েন্ট করবে। ওভারল্যাপ বলতে পারবো, ওভারল্যাপ যে যে পয়েন্টগুলো কানেক্ট করছে এই যে সবুজ গুলা, এগুলো সবগুলো একটার উপর আরেকটা আছে আর কি, এই এই জায়গাতে ওভারল্যাপ হয়েছে।
ঠিক আছে? এর ফলে এই পয়েন্ট গুলোতে তুমি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখবা। আর জেড এর জায়গা গুলোতে তুমি দেখবে যে একটা পাশে আরেকটা আসছে। যে নীল লাল গুলা সেগুলাতে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। দেখো এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা একটা যদি এই যে এই ভিডিওটা এখানে পানিগুলো দেখতে পাচ্ছ যে এই দেখবা যে কিছু কিছু জায়গায় পানিটা একদম শান্ত হয়ে আছে, মানে কোনো মুভমেন্ট নাই এখন। মানে এইখানে যেটা করা হচ্ছে দেখো, ওর কাছে আসলে দুইটা বল আছে, একটা নীল আর একটা হচ্ছে তোমার ওই যে একটা সবুজ আর একটা এই পাশে রেড কালার একটা বল ছিল, দুইটা দিয়ে ও পানিটাকে আন্দোলন করতেছে। ফলে এখানে কি হবে, দুইটা তরঙ্গ, দুই টাইপের তরঙ্গ সৃষ্টি হচ্ছে এবং ওগুলো যখন একে অপরকে ইন্টারেক্ট করবে তখন কি হবে, ইন্টারফারেন্স ঘটবে। তো ইন্টারফারেন্স ঘটলে কি হবে, যে যে জায়গাগুলোতে তুমি দেখতেছো কোনো আন্দোলন নাই, ওখানে আসলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। আর যেখানে যেখানে আন্দোলন গুলো একটু স্পষ্ট দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে কনস্ট্রাকটিভ। তো এখানে লাইন দিয়ে দেখাবে একটু পরে, যাও দেখি। এই যে সবুজ গুলা এগুলো সব কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর লাল গুলা এগুলো সব ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর উদাহরণ। বুঝছো? মানে ওয়েভ ফ্রন্টের রেসপেক্টে যদি আমি জিনিসটা চিন্তা করি, এই এতটুকুই। মানে ওয়েভ ফ্রন্ট দিয়ে আমরা যদি ডিস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কে আমরা যদি বুঝতে চাই, তাহলে ব্যাপারটা হবে এরকম। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি এই যা যা বলছি এখানে আরেকটা আরো কিছু অ্যাড করা লাগবে আমাকে। সেটা হচ্ছে আমরা যদি পরের ইয়াটাতে যাই, দেখো এটা একটু দেখেন। আমাদের আমাদের এখন যেটা পড়া লাগবে সেটা হচ্ছে যে তোমার এই যে ওয়েভ ফর্ম গুলা বা তরঙ্গমুখ গুলা এগুলা কিভাবে প্রপাগেট করে। এইটা এটার জন্য হাইগেনস এর যে একটা প্রিন্সিপাল আছে সেটা পড়তে হবে। ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বলো তো? হুম। আর ভিডিওটা দেখতে পাইছো না ভালো মতো? মানে এসব কিছু খালি যে করতেছি যাতে করে ভালো করে বুঝতে পারো। যদি নাই বুঝতে পারো তাহলে আসলে কোনো আহ কি বলবো, সব ব্যর্থ। তো একটু বলবা না বুঝতে পারলে? আচ্ছা। এখন তাইলে আমরা কি পড়বো, এখন আমরা পড়বো যে তোমার যে ওয়েভ ফ্রন্টটা আছে না, সেটা কিভাবে প্রপাগেট করে, মানে কিভাবে আগায়, মানে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টে কিভাবে যায়। সেটার জন্য আমাদের যার প্রিন্সিপাল পড়তে হবে সেটা হলো হাইগেনস এর প্রিন্সিপাল। তো হাইগেনস কি বলছে এই ভিডিওতেই পাবা। ও এই যে এখানে এই কথা বলছে দেখো, এটা আমরা সব বাংলাতে আমি এখন লিখে দিই। এভরি পয়েন্ট অফ এন অ্যাডভান্সিং ওয়েভ ফ্রন্ট, মানে একটা ওয়েভ ফ্রন্ট যখন আগাবে, is is a new center of disturbance from which emanate independent waves in all direction. এটা একটু কঠিন কথা বলে ফেলছে, আমি যদি সহজ করে বুঝাই ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো এই যে এইটা হচ্ছে তোমার উৎস, হ্যাঁ, এখান থেকে কি হয়েছিল, আলোগুলো এরকম করে বের হয়েছিল, মানে তরঙ্গগুলো এইভাবে বের হয়েছিল। তো আমরা এরকম করে একটা তরঙ্গ মুখ পাইছি। এখন আমরা এই দেখবো যে পরে যদি পরে ইয়াটা কানেক্ট করি তাহলে এখানে আরেকটা তরঙ্গ মুখ আমরা পাবো। তো এই যে তরঙ্গ মুখটা আগাচ্ছে কিভাবে, মানে এটা আগাচ্ছে কিভাবে সেটা যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদেরকে হাইগেন্সের প্রিন্সিপালটা ফলো করতে হবে। হাইগেন্স কি বলতেছে, বলতেছে যদি এটা একটা তরঙ্গ মুখ হয়, এই যে আমি রেডটা যেটা আঁকছি এটা যদি একটা তরঙ্গ মুখ হয়, তাহলে এর উপর প্রতিটা পয়েন্ট, এই যে প্রতিটা পয়েন্ট এক একটা উৎস হিসেবে কাজ করবে। মানে মনে করো যে এগুলো এক একটা লাইট সোর্স, প্রত্যেকটা পয়েন্ট এক একটা উৎস হিসেবে কাজ করবে। তার মানে কি, প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি একটা উৎস হিসেবে কাজ করে তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা তরঙ্গ সৃষ্টি হবে এরকম করে, মানে আমরা ধরতে পারি সেটা। ঠিক আছে না? এরকম করে, এরকম করে। তো এরপর এই যে নতুন যে তরঙ্গগুলো তৈরি হলো না,
তো এই নতুন তরঙ্গগুলা নিয়ে যদি আমি আরেকটা তরঙ্গমুখ আঁকি, এরকম হবে ব্যাপারটা। তো উনি আসলে এইটাই বলছে যে এই প্রত্যেকটা ইয়া তরঙ্গমুখের উপর প্রত্যেকটা পয়েন্ট একেকটা কি বলে? একেকটা উৎস হিসেবে কাজ করে। সো এবং প্রত্যেকটা উৎস থেকে তখন কি হবে? তরঙ্গ বের হবে। ওই তরঙ্গগুলোকে নিয়ে যদি আরেকটা আমি তরঙ্গমুখ আঁকি, তাহলে এভাবে তরঙ্গমুখটা প্রপাগেট করবে। তখন এইখানে জিনিসটা আরো সুন্দরভাবে বলা আছে। আমি যদি এটার ব্যাখ্যাটা বলতে চাই। তো দেখো এই যে ইয়াগুলো দেখতেছো, কালো কালার ইয়াগুলো দেখতেছো, এগুলো একেকটা তরঙ্গমুখ। ঠিক আছে? এগুলো একেকটা তরঙ্গমুখ। এখন কি হবে? যে আমরা জানতে চাচ্ছি কালো কালারের তরঙ্গগুলো কিভাবে আগাচ্ছে একটার পর একটা। তো এটা কিভাবে আগাচ্ছে আমরা কি চিন্তা করবো এবার? এই যে এটা একটু আমরা এই কালো কালারের ইয়াটার উপর একটা বলছে না যে এই তরঙ্গ মুখটার উপর প্রতিটা পয়েন্ট এক একটা উৎস হিসেবে কাজ করবে। তো একটা উৎস আমি তুললাম যে এই যে এখানে একটা এই যে লালটা এটা এক একটা উৎস। এখন এটা যদি একটা উৎস হয় তাহলে আমরা জানি কোন একটা উৎসের চারপাশে কি থাকে তরঙ্গ মুখ থাকে। তাহলে ওই যে লালটা আমি আঁকছি না এটা একটা তরঙ্গ মুখ ওই ডটটার জন্য। তো এখন কথা হলো যে আমাদের যে তরঙ্গ মুখটা সেটা তো স্ট্রেট লাইন হওয়ার কথা। এখানে যে তরঙ্গ মুখটা দেখলাম সেটা তো এরকম বাঁকানো হয়ে গেছে, তাই না? তো এখন বলছে যে কি আমাদের যে তরঙ্গ মুখটা থাকবে কালো কালারের যে তরঙ্গ মুখটা আছে ওটা তো একটা পয়েন্টের জন্য নিছি। আমরা যদি আরো পয়েন্ট নিই তাহলে দেখো আরো যদি পয়েন্ট নিই, ঠিক আছে? এই যে আরো পয়েন্ট নিছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য এটা একটা তরঙ্গ মুখ আছে, ঠিক আছে? এরকম যদি আরো অনেকগুলো পয়েন্ট আমরা নিই তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য এরকম করে অনেকগুলো তরঙ্গ মুখ পাবো। এবং তুমি যদি দেখো এই প্রত্যেকটা পয়েন্টের জন্য যে তরঙ্গ মুখগুলো আছে এগুলো কোথায় ওভারল্যাপ হচ্ছে? এই লাইনটাতে। এই যে এখানে একটা লাইন যদি আমি আঁকি, এই যে একটা লাইন কালো লাইনটা তৈরি হয়েছে না এই লাইনে সবগুলা ওভারল্যাপ হয়েছে। ওভারল্যাপ হওয়া মানে এখানে আসলে কি একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। তো তখন নতুন যে তরঙ্গ মুখটা আমরা পাবো এটা হচ্ছে কোথায়? এই যে কালো কালার। তো এইভাবে আসলে আমাদের যে ইয়াটা আছে তরঙ্গ মুখটা প্রপাগেট করে, ঠিক আছে? তো এইসব কথাই দেখবা তোমার বইয়ে মানে ইসাক স্যারের বইয়ে সুন্দর মতো লেখা আছে। আমি যা যা বললাম এই ভিডিও গুলা দেখে তুমি বুঝতে পারবে। তো তোমার কাছে একটা কাজ আছে। কাজটা হচ্ছে তুমি ইসাক স্যারের বই পড়তে হবে তোমাকে। ইসাক স্যারের বইয়ে সুন্দর মতো জিনিসগুলো বলা আছে তো ওই বইটা পড়তে হবে। আহ কি হলো? হুম, আচ্ছা, বইটা দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, আমরা এখন যা পড়ছি সবগুলো আরেকটা রিভিউ দিয়ে দেবো। ঠিক আছে? যা যা পড়ছি সবগুলো রিভিউ হবে এখানে। দেখো, প্রথমে আমরা কি বললাম হাইগেনের নীতিটা কি ছিল? তো বিবৃতিটা হলো যে কোন একটি তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু একটি অণু বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। ওই যে ছোট ছোট তরঙ্গের উৎস একটা গৌণ তরঙ্গ বা একটি ছোট উৎস হিসেবে কাজ করবে। এই গৌণ উৎসগুলো থেকে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হবে। যে কোনো সময় ওসব যে কোনো সময় ওই গৌণ তরঙ্গমালাকে স্পর্শ করে একটি তরঙ্গ করলে
ওই তৈরি হবে ওই সমস্ত তরঙ্গমুখের নতুন অবস্থা। কিছু কি বুঝলা? এই যে চিত্র দেখে বুঝলা। আমরা এখানে যা চিত্রটা দেখলাম এখানে ওই চিত্রটা সুন্দর করে আঁকানো হয়েছে আর কি। যে 1 2 3 4 5 এগুলো এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে। এগুলোর জন্য আমি যদি একটা তরঙ্গমুখ আঁকি তাহলে এই যে এই ছোট ছোট তরঙ্গমুখগুলো আমি পাচ্ছি এবং এগুলাকে দিয়ে যদি আমি একটা স্পর্শক টানি তাহলে এইটা হবে আমার নতুন তরঙ্গমুখের অবস্থান আর কি। বুঝছো? আর এই যে ছোট ছোট যেই তরঙ্গগুলো দেখতেছো মানে এই যে এগুলা এগুলো হচ্ছে গৌণ তরঙ্গ। তো এগুলা কিন্তু সংজ্ঞা আসবে গৌণ তরঙ্গমুখ কাকে বলে, হাইগেনের নীতিটা বিশ্লেষণ করো। ঠিক আছে? এখানে একটু করলা। আচ্ছা, তাহলে এটা হলো, তাহলে আমরা কি পড়লাম? হাইগেনের নীতিটা পড়লাম। একটু আজকে তোমার প্রেজেন্টেশন একদমই বাজে হইলো, লিখে বুঝাইলে সবচেয়ে ভালো হইতো আসলে। বোর্ড দেখা যাচ্ছে কি? হুম, ঠিক আছে। ওকে, তাহলে আজকে তাহলে কি বলবো? আজকে হচ্ছে উম শোনো, আজকে আমি এখান থেকে রেখে দিতে যাচ্ছি। কিছু মনে করিও না, কারণ হচ্ছে আমার কালকে একটা এক্সাম আছে। তো আমি ভাবছিলাম আমি আরো অনেক কিছু পড়াইতে পারবো, কিন্তু আসলে আমার সময় চলে গেল এই তোমাদের এটা বুঝাইতে। তো এরপরের দিন আমি একটু বেশি সময় নিব। ঠিক আছে? তো আজকে এখান থেকে আমি রাখে দিতে যাচ্ছি আসলে।